আপনারাও নিশ্চয়ই শুনেছেন যে জীবনের অন্তিম সময় যখন কাছাকাছি আসে মানুষ নিজের কর্মফল নিয়ে হিসাব করতে শুরু করে। এমনকি আমাদের ধর্মীয় গ্রন্থ বলা আছে যে যৌবনে করা পাপের বোঝা যখন মাথার ওপর ভারী হয়ে যায় তখন শেষ বয়সে মানুষ ভগবান রামের শরণে গিয়ে ক্ষমা প্রার্থনা করে এবং তার পাপকে পুণ্যে পরিবর্তিত করতে চায়। আজ আমেরিকা এবং বাইডেন প্রশাসনের অবস্থাও কিছুটা এমনই মনে হচ্ছে যে বাইডেন প্রশাসন একসময় ভারতের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, এখন নিজের রাজনৈতিক জীবনের শেষ পর্যায়ে এসে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছে। এটি শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি প্রুফ করে যে সময়ের সাথে চিন্তা এবং সম্পর্ক উভয়ই পরিবর্তিত হতে পারে। আসলে সময়টা ছিল 2007 সালে, যখন ভারত এবং আমেরিকার মধ্যে ঐতিহাসিক একটি নিউক্লিয়ার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই সময় এই চুক্তি ভারতের জন্য প্রযুক্তিগত এবং আর্থিক উন্নতির নতুন যুগের আশা এনেছিল। ধারণা করা হয়েছিল যে এই চুক্তির পর ভারত অত্যাধুনিক নিউক্লিয়ার প্রযুক্তি পাবে এবং ডেভেলপমেন্টের গতি দ্বিগুণ হয়ে যাবে, কিন্তু সেই স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হতে পারেনি। এই চুক্তি সত্ত্বেও আমেরিকা ভারতের অনেক কোম্পানির ওপরে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এই নিষেধাজ্ঞার কারণে প্রযুক্তি এবং যন্ত্রপাতি পাওয়ার স্বপ্ন অপূর্ণই রয়ে গিয়েছিল। বছরের পর বছর কেটে যায়, কিন্তু ভারত সেই সম্ভাবনাগুলিকে বাস্তবায়িত করতে পারেনি যা এই চুক্তির সঙ্গে যুক্ত ছিল। এখন যদি বর্তমান সময়ের কথা বলি, তাহলে বাইডেন প্রশাসন ইঙ্গিত দিয়েছে যে ভারতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জ্যাক সুলিভান, যিনি ভারত সফরে ছিলেন, এই সময় একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন যে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করা হবে, আর যদি এই পদক্ষেপ বাস্তবায়িত হয় তাহলে এর অর্থ হবে যে প্রযুক্তি এতদিন শুধুমাত্র আমেরিকার কাছে ছিল তা এখন ভারতও পাবে। এটা ভারতের জন্য একটি বড় অর্জন হবে এবং আমাদের উন্নয়নের যাত্রাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এখন দেখার বিষয় হলো বাইডেন প্রশাসনের এই পদক্ষেপ ভারতের জন্য কতটা উপকারী হতে পারে। এটা কি শুধুমাত্র একটি রাজনৈতিক ঘোষণা, নাকি সত্যি এটি ভারতের ভবিষ্যৎকে নতুন দিশা দেবে? চলুন এই ভিডিওতে খুব ডিটেইললি আমরা এই ব্যাপারে জেনে নিই। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, এই ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ এটি করতে আপনাদের 1 সেকেন্ডই সময় লাগবে, কিন্তু এতে আমাদের অনেকটা উপকার হয়। তাহলে কি 2007 সালে দেখা এই স্বপ্ন এবার পূর্ণ হবে? যদি আমরা 2007 সালের কথা বলি, সেটি ছিল ভারত আমেরিকা সম্পর্কের জন্য একটি নতুন অধ্যায়। তখন প্রেসিডেন্ট জর্জ বুশ এবং প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মধ্যে নিউক্লিয়ার চুক্তি নিয়ে অনেক আলোচনা হয়েছিল। চুক্তি হয়ে গিয়েছিল, কিন্তু এটিকে ভারতের সংসদে পাশ করানো একটি অগ্নিপরীক্ষার চেয়ে কম ছিল না। তখন কংগ্রেস সরকার ইউপিএ জোটের ওপর নির্ভরশীল ছিল এবং বামপন্থী দলগুলি এই চুক্তির বিপক্ষে অবস্থান নিয়েছিল। তারা তাদের সমর্থন প্রত্যাহার করে বলেছিল এই চুক্তি সংসদে পাশ হতে দেবে না। কিন্তু মনমোহন সিং হাল ছাড়েননি। যেমন একজন কৃষক খরার পরেও চাষাবাদ ছেড়ে দেয় না, ঠিক তেমনই তিনি প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। অবশেষে চুক্তি সংসদে পাশ হয়েছিল, কিন্তু এর পেছনে অনেক সমঝোতা এবং রাজনৈতিক চালবাজির গল্প লুকিয়েছিল। এখন জ্যাক সুলিভান বলেছেন সেই চুক্তির আসল সুবিধা আজ পর্যন্ত তোলা সম্ভব হয়নি, অর্থাৎ যেসব সম্ভাবনা ছিল তা পুরোপুরি বাস্তবায়িত হতে পারেনি। হ্যাঁ, তবে চুক্তিটি কিছুটা হলেও ভারতের উপকারে এসেছে। ডুয়াল ইউজ নিউক্লিয়ার প্রযুক্তি, যা সিভিল ব্যবহার এবং সামরিক প্রয়োজনের উভয়ের জন্যই ব্যবহার করা যেতে পারে, তখন ভারতের জন্য একটি বড় সাফল্য বলে মনে করা হয়েছিল। ভাবুন, এই প্রযুক্তি নিউক্লিয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে মিসাইল প্রোগ্রাম পর্যন্ত কাজে আসতে পারে। কিন্তু আমেরিকা এই প্রযুক্তি দেওয়ার ক্ষেত্রে ততটা সহজ ছিল না, কারণ তারা আশঙ্কা করত এর অপব্যবহার হতে পারে। তবুও এই চুক্তির আওতায় ভারত টেকনোলজি, মেশিনারি এবং ইউরেনিয়াম সমৃদ্ধির মতো কাজে সহযোগিতা পাওয়ার আশা করেছিল। এই চুক্তির আরেকটি প্রভাব ছিল যে ওয়েস্টার্ন দেশগুলি যেমন আমেরিকা এবং জার্মানি ভারতের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করেছিল। এই কারণেই 2019 সালে যখন ডোনাল্ড ট্রাম্প ভারতে এসেছিলেন, তখন দুই দেশের মধ্যে 6টি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করার চুক্তি হয়। কিন্তু দুর্ভাগ্যবশত এই সব কিছু কাগজেই সীমাবদ্ধ রয়ে গেছে। 6টি পাওয়ার প্ল্যান্ট তৈরির পরিকল্পনায় আজ কোনো দৃশ্যমান চিহ্ন নেই। এটি যেন এক এমন চুক্তি হয়ে রয়ে গেছে যা শুধুমাত্র প্রতিশ্রুতির দীর্ঘ তালিকা মাত্র। এখন প্রশ্ন হলো, এই পরিকল্পনাগুলি কি কখনো বাস্তবায়িত হবে, নাকি এই স্বপ্ন অপূর্ণই থেকে যাবে? চলুন এই বিষয়ে আরও আলোচনা করি। তো বন্ধুরা, 2007 সালের নিউক্লিয়ার চুক্তির পর 18 বছর কেটে গেছে, কিন্তু সেই স্বপ্ন আজও অধরা। কেন এমন হলো? মূল সমস্যাটি বোঝা খুবই জরুরি। এখন আমেরিকা এখানে কি বলছে? আমেরিকা বলছে যে ভারত সেই সময়ের করা প্রতিশ্রুতিগুলিকে সম্পূর্ণভাবে পালন করেনি। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এই প্রতিশ্রুতিগুলি কি?
তাহলে ধরুন ভারত আমেরিকা থেকে কোনো নিউক্লিয়ার প্রযুক্তি নিয়ে একটি পাওয়ার প্ল্যান্ট তৈরি করে। ভবিষ্যতে যদি সেই প্ল্যান্টে কোনো বড় দুর্ঘটনা ঘটে, যেমন লিকেজ বা বড় কোনো বিপর্যয়, তাহলে প্রশ্ন ওঠে যে এর ক্ষতিপূরণ কে দেবে। ইন্টারন্যাশনাল রুল অনুযায়ী ক্ষতিপূরণের দায়িত্ব সেই অপারেটরের যে প্ল্যান্ট পরিচালনা করছে। ভারতে ধরুন টাটা বা রিলায়েন্সের মতো কোনো কোম্পানি এটি চালাচ্ছে, তাহলে সেই দায়িত্ব তাদের হবে। কিন্তু আমেরিকা এই বিষয়টি মানতে রাজি নয়। তাদের বক্তব্য হলো এর ফলে তাদের কোম্পানিগুলির ওপর অপ্রত্যক্ষ চাপ সৃষ্টি হয়। এটাই ছিল বড় একটি কারণ যে কারণে নিউক্লিয়ার সহযোগিতা বড় পরিসরে আর এগোতেই পারেনি। শুধু তাই নয়, ভারত এখনও পর্যন্ত এনপিটি অর্থাৎ নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটিতে সই করেনি। এতে আমেরিকার মনে আশঙ্কা থেকে যায় যে ভারত তার নিউক্লিয়ার প্রোগ্রামগুলি বেসামরিক ক্ষেত্র থেকে সরিয়ে সামরিক ক্ষেত্রে ব্যবহার করতে পারে। 1998 সালের কথা বললে যখন ভারত পোখরানে পরমাণু পরীক্ষা করেছিল, তখন আমেরিকা প্রায় 200টি ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কিন্তু সময়ের সাথে সাথে যখন দুই দেশের সম্পর্ক উন্নত হয়েছে, তখন এই তালিকা থেকে অনেক কোম্পানিকে বের করে দেওয়া হয়েছে। তবুও এখনও এমন অনেক বিষয় রয়েছে যেখানে দুই দেশের মধ্যে মতৈক্য তৈরি হয়নি। এই কারণেই 2020 সালের মধ্যে 20,000 মেগাওয়াট নিউক্লিয়ার পাওয়ার উৎপাদনের যে লক্ষ্য ছিল, এখন তা 2030 সাল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, এই বাধাগুলি কি দূর করা সম্ভব? আমেরিকা এবং ভারতের মধ্যে এবার কি সেই আস্থা তৈরি হবে যা এই প্রযুক্তিগত বাধাগুলিকে ভেঙে ফেলতে পারবে? চলুন এই বিষয় নিয়েও ডিটেলসে আলোচনা করি। বন্ধুরা, এখন এটা স্পষ্ট যে আমেরিকা অবশেষে ভারতের ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জির সঙ্গে জড়িত 4টি সরকারি কোম্পানি এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে প্রস্তুত। এর ফলে এই কোম্পানিগুলি সরাসরি আমেরিকা থেকে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে ভারতে তা প্রয়োগ করতে পারবে। কিন্তু প্রশ্ন ওঠে, হঠাৎ করে এই পরিবর্তন কেন ঘটল? আসলে আমেরিকা বুঝতে পেরেছে যে যদি তারা ভারতের সঙ্গে তাল মিলিয়ে না চলে, তাহলে ভারত রাশিয়া এবং চীনের আরও কাছাকাছি হয়ে যাবে। সাম্প্রতিক ঘটনাগুলির দিকে তাকালে এটি স্পষ্ট হয় যে কোয়ান্টাম কম্পিউটিং, নিউক্লিয়ার ফিউশন বা চাঁদে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরির আলোচনার মতো বিভিন্ন ক্ষেত্রে ভারত এবং রাশিয়া দ্রুত অগ্রসর হচ্ছে। আমেরিকার সবথেকে বড় দুশ্চিন্তার কারণ ছিল যে ভারত, যেটি একটি ডেভেলপিং কান্ট্রি, সেটি রাশিয়া বা চীনের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক তৈরি করতে পারে। এই কারণেই বাইডেন প্রশাসন দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিয়েছে এবং সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেবার ঘোষণা দিয়েছে। যে পরিবর্তন আসতে চলেছে তার প্রভাব শুধুমাত্র নিউক্লিয়ার প্রযুক্তি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। জ্যাক সুলিভানের মতে, আইসিটি ক্রিটিক্যাল অ্যান্ড এমার্জিং টেকনোলজি ইনিশিয়েটিভের আওতায় জেট ইঞ্জিন, সেমিকন্ডাক্টর, ক্লিন এনার্জি এবং কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো ক্ষেত্রেও দুই দেশের মধ্যে সহযোগিতা আরও গভীর হবে। এছাড়াও একটি বড় অর্থনৈতিক বিষয়ও সামনে এসেছে। ভারত এখন আমেরিকার সবথেকে বড় বেসরকারি বিনিয়োগকারী হয়ে উঠেছে, যা সেখানে 4 লাখ কর্মসংস্থান সৃষ্টি করেছে। এটি শুধু আমেরিকার অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে লাভজনক নয়, বরং দুটি দেশের পারস্পরিক আস্থাকেও আরও শক্তিশালী করে তুলছে। এখন এই বাধাগুলি যখন দূর হচ্ছে, তখন আগামী দশকে ভারত নিউক্লিয়ার পাওয়ার জেনারেশন এবং ক্লিন এনার্জির দিকে বড় পদক্ষেপ নেবে। এটি শুধু ভারতের জ্বালানি চাহিদা পূরণ করতে সাহায্য করবে না, বরং ডিকার্বনাইজেশন লক্ষ্যমাত্রাও দ্রুত পূরণ করতে সাহায্য করবে। এখন আপনাদের এই বিষয়ে কি মতামত? আপনাদের মতামত অবশ্যই শেয়ার করুন কমেন্টে। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।